Don't be obsessive, it could be intensive, it could be explosive, it could be offensive. Don't be defensive, don't be aggressive, it will be a waste cause we could be expensive. You need a little fee in your life, you need a little me in your life. I wanna see the sea in your eyes, you need to be free. Hey. Move, move, body move. আসসালামু আলাইকুম, আমি অরিক। Your body. অ্যান্ড এর আগে ফিনিক্স সামিটে আমি ব্ল্যাক বক্স ভার্সন 1 নিয়ে বলেছিলাম। এটারই কন্টিনিউয়েশন, আশা করি অনেকেই ওখানে গিয়েছিলেন। সো আগের বার আমি দেখিয়েছিলাম কিভাবে বিগিনার গাইডলাইন টু ব্ল্যাক বক্স টেস্টিংয়ের জন্য আমরা ইনিশিয়ালি কী টেস্ট করবো ওগুলো দেখেছিলাম। এখন আমরা একটু ডিপ ডাইভ দিব, ডিপ ডাইভ দিয়ে দেখবো যে আসলে ব্যাকএন্ডে কী হচ্ছে, বা ডেভেলপার পার্সপেক্টিভ থেকে যখন আমরা একটু বেশি অ্যাক্সেস করতে যাব তখন আমরা কী কী জিনিসপাতিগুলো পাইতেছি। সো শুরুতে আমার পরিচয়, আমি গোলাম রাব্বি অরিন, আমি মেডিকেল স্টুডেন্ট এবং বর্তমানে আমি বিটেলসে অ্যাজ এ সাইবার সিকিউরিটি ইন্টার্ন হিসেবে আছি। ওকে, ফার্স্টে হচ্ছে স্কোপ অ্যাসেসমেন্ট। আমি প্রত্যেকবার এক কথা বলি, আবারও বলবো যে সবার আগে টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমাদের পড়তে হবে। আপনি কি করতে অ্যালাউড এবং কি করতে অ্যালাউড না। লাইক অনেক সময় দেখা যায় আমরা আরসি পাইছি, ওকে একটা টেম্প ফাইল ক্রিয়েট করেন, স্টপ। আমরা যে অনেক সময় দেখা যায় ফাইল লিস্ট করি, ইটিসি পাসওয়ার্ড লিস্ট করি, এগুলো দেখা যাচ্ছে ওরা অ্যালাউ করতেছে না। সো এতে কি হয়, অনেক রকম নয়েজ ক্রিয়েট হয়, অনেক রকম সকে অনেক হ্যাসেল হয়। সো আমাদের উচিত হবে সবার আগে আমাদের রুলস অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়া, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের কোন সাবডোমেনগুলো ইন স্কোপ, কোন সাবডোমেনগুলো আউট অফ স্কোপ, এগুলো অ্যালাউ করা, যেগুলো স্পেশালি মার্ক করে দেয়, লাইক health.target.com, এটা আউট অফ স্কোপ। ওরা জানে এখানে কোনো ইস্যু থাকতে পারে, বা এটা থার্ড পার্টি হ্যান্ডেল, আমার তো দরকার নেই ওদের ওখানে নয়েজ ক্রিয়েট করা, এতে অনেক ঝামেলা হয়। এই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আমাদের একটু মেনে চলতে হবে আর কি। কারণ বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাক বক্সগুলো দেয় ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন টাইপের কোম্পানি। সো আমাদের এগুলো একটু মানা উচিত। আচ্ছা, আজকে আমাদের এই টকের মেন আলোচনা হচ্ছে রেকন। আমরা কিভাবে রেকন করব, নট দ্যাট, এবার একটু ডিপ রেকন করব আমরা। হোস্ট হেডার ইনজেকশন, নর্মালি হোস্ট হেডার ইনজেকশন দেখলে মাথায় আসে যে ওকে ভাই এটা তো P5 বাগ বা এটা আউট অফ স্কোপ থাকে, আমরা এটা কেন করব। কিভাবে আমরা আউট অফ স্কোপ বাগ দিয়ে একটা ক্রিটিক্যাল ইস্যু চেঞ্জ করতে পারি বা সিস্টেমটাকে আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি, আমি এটা এক্সাম্পল হিসেবে দেখাবো। এপিআই ফাজিং, নট দ্যাট একটা ওয়ার্ড লিস্ট নিলাম, all.txt রান করে দিলাম, এভাবে না। আমরা কিভাবে স্মার্টলি খুবই কম টাইমে একটা ছোট ওয়ার্ড লিস্ট দিয়ে ক্রিটিক্যাল ইস্যু ফাইন্ড করতে পারি, এটা আমি দেখাবো। দেন অ্যান্ড্রয়েডের নলেজটাকে ইউজ করে আমরা কীভাবে ওয়েবে ইমপ্লিমেন্ট করতে পারি বা প্রিমিয়াম ফিচারগুলো বাইপাস করতে পারি, এটা নিয়েও আলোচনা হবে। অ্যাপ্লিকেশন লজিক বাইপাস, ওয়াব বাইপাস। ওয়াব বলতে আমরা জেএস ফাইল অ্যানালাইসিস করবো, কারণ যেহেতু এটা জেএসের টক, আমরা বেশিরভাগই আমার আলোচনা হবে জেএস নিয়ে, বাট এটা হলো আরএফআই আমরা কীভাবে এক্সপ্লয়েট করতে পারি বা আরসি করতে পারি, এগুলো আমরা দেখাবো। ক্রিপ্টোগ্রাফি, এটা মেনলি হবে গুগলের একটা নতুন AES.js নামে একটা আপডেট আসছে, যেটা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনগুলো ইউরোপে বেশিরভাগ ইমপ্লিমেন্ট করতেছে। যে আপনি যখন কোনো ডাটা পাস করবেন সেগুলো এনক্রিপ্টেড ডাটা আকারে যাবে। লাইক আমার একটা প্যারামিটার নাম আইডি, আমরা কিন্তু এখন দেখি রোল আইডি, ইউজার নেম, এখন আর ওভাবে থাকবে না। যেই ডাটাটা যাচ্ছে সেটাও এনক্রিপ্টেড হয়ে যাচ্ছে, যে প্যারামটা যাচ্ছে ওটাও এনক্রিপ্ট হয়ে যাচ্ছে। আমরা কিভাবে AES.js এর মিসকনফিগারেশন থেকে ওই জিনিসটা ইউটিলাইজ করতে পারি বা নিজেদের প্যারাম জেনারেট করতে পারি, নিজেদের এনকোডেড ফরম্যাট পাঠায় এক্সপ্লয়েট করতে পারি, এটা দেখাবো। এক্সএসএস হচ্ছে মেবি 2023-এর দিকে বা 22-এর শেষের দিকে মজিলা ফায়ারফক্স আর ক্রোমিয়ামের একটা আপডেট আসছিল, ওখানে একটা ডকুমেন্টেশন ছিল, যে ডকুমেন্টেশনটা আমরা মেবি অনেকেই পড়ি নেই। ওইটাই কিছু আপডেট ওরা দিয়েছিল ডেভেলপার ফ্রেন্ডলি, বাট ওই ডেভেলপার ফ্রেন্ডলি আপডেটটাকে ইউজ করে আমরা কীভাবে একটা ইউএক্সএসের মতো কাইন্ড অফ বানাইতে পারি, সেটা এক্সপ্লয়েট করবো উইদাউট স্পেস, উইদাউট এনিথিং, জাস্ট একটা সিঙ্গেল লাইনে এক্সএসএস অটো এক্সপ্লয়েট হবে, এই জিনিসটা দেখাবো। আর আরএফআই টু আরসি। ওকে, রেকনের ক্ষেত্রে আমরা একটা জিনিস আমি সবসময় বলি, গিটহাবটা রেকন অলওয়েজ করবেন, গিটহাব এবং ওয়েব্যাক ইউআরএল। নট দ্যাট আমি একটা প্যারাম নিলাম, আমি শুধু .pdf এক্সটেনশন দেখবো, এরকম না। আমার ওল্ড জেএস ফাইলগুলোও তো আমি দেখতে পারি। ওল্ড জেএস ফাইলের ভিতর দেখা যাবে কিছু প্যারামিটার আছে, যেই প্যারামিটারগুলো এখন এক্সিস্ট করে, বাট ও জেএস থেকে সরাই ফেলছে, নতুন একটা জেএস ফাইল পুশ করছে, কারণ main.3 এরকম অনেক কিছুই তো থাকে। সো ওই যখন আপনি এন্ড পয়েন্ট পাবেন, দেখবেন ওই এন্ড পয়েন্টের মধ্যেই কোনো ইস্যু আছে, এন্ড পয়েন্ট যায়নি, বাট জেএস ফাইলটা চেঞ্জ হয়েছে। আর এটা আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। ওকে, স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওকে, ফাইন। আমরা গিটহাব রেকনের ক্ষেত্রে নর্মালি কি করি, যে site.com লিখলাম, দেন স্পেস দিয়ে লিখলাম পাসওয়ার্ড, পাস অথবা সিক্রেট,
তো তখন কি হয়, সাইট ডট কমের ভিতর ও শুধু সিক্রেট খুঁজে, এপিআই কি খুঁজে, কিন্তু এমনও তো হতে পারে যে ও পুরা সোর্স কোডটাই দিয়ে দিচ্ছে, ও কমেন্ট করে রাখছে, বা যখন নতুন আপডেট আসছে সেটা অন্য জায়গায় হাইড করে রাখছে। সো এটা তো আমরা হিস্ট্রির মধ্যে পাবো, তাই না? তো আমরা যদি শুধুমাত্রই সিক্রেট খুঁজি, এপিআই কি খুঁজি, ওটা তো সার্ফেসে নাও থাকতে পারে, এটা তো কমেন্ট আউট করে থাকতে পারে, হিডেন থাকতে পারে, আমাদের তো ওগুলো বের করতে হবে, মানে আর্কাইভে থাকতে পারে। সো আমাদের কি হবে, প্রত্যেকটা জিএস ফাইল আপনি একটা সাইট ডট কম লিখে সার্চ দেন, আপনি বেশি থেকে বেশি হলে 100 থেকে 150টার মতো মনে করেন রিপোজিটরিতে পাইলে কন্টেন্ট আছে। আপনি একটা দিন টাইম দেন 100 রিপোজিটরির পিছনে, একটা না একটা আপনি দেখবেন সোর্স কোড আছে। তো সোর্স কোডের আপনি যখন কমিটগুলো দেখবেন, কমিটের মধ্যে দেখবেন কোথাও না কোথাও ডেভেলপার কোনো না কোনো হিডেন এন্ড পয়েন্ট রাখছে, বা সবচাইতে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে জিএসপি, মানে গিটহাবের যে ক্লিক সিক্রেট ওটা রাখছে। সো আপনি যখন গিটহাবের ক্লিক, কারণ আমি রিসেন্টলি একটা অনেক বড় প্রোগ্রামে এটা পাইছি, ক্লিক অ্যাক্সেসটা আমি পাইছি জিএসপি আন্ডারস্কোর, যেটা গিটহাবের হয়। তো তখন কি হয়েছে, ওটাকে ওর যত প্রাইভেট রিপোজিটরি আছে যার মধ্যে ওর ব্যাকএন্ডের সোর্স কোড ছিল, সেটা ডাম্প করে আমরা ওখান থেকে ফুল অ্যাডমিন প্যানেল অন করতে পারছিলাম। তো কেন এটা হইতেছে, ও কিন্তু এই কমিট করে রাখছে। আমি যদি শুধুমাত্র সিক্রেট খুঁজতাম, আমি কি কমিটের মধ্যে পাইতাম? অবভিয়াসলি পাইতাম না। সো আমাদের একটু স্মার্টলি খুঁজতে হবে। আমরা সব কিছু শর্টকাট করতে চাই, আসলে শর্টকাট না করে আমাদের ফান হিসেবে নিতে হবে, যে ওকে ফাইন, আমি একটু ডিপ ডাইভ দিচ্ছি, আমি একটু একটা দিন গিটহাবের বিষয়ে রাখি বা অন্য কোথাও গিটল্যাবের বিষয়ে রাখি, এইভাবে আমাদের অ্যানালাইজ করতে হবে। এটা হচ্ছে রেকনের পার্ট। দেন আমরা যাব ওকে, হোস্ট হেডার ইনজেকশন টু অ্যাকাউন্ট টেক ওভার। নর্মালি হোস্ট হেডার ইনজেকশন সব প্রোগ্রামে আউট অফ স্কোপ, আর এটার কোনো ইম্প্যাক্টও নেই। আপনি হোস্টের মধ্যে লাইক হোস্ট হেডার ইনজেকশনটা আমি একটা এক্সাম্পল দেখাই, যেমন হোস্ট target.com, এখানে যদি আপনি evil.com দেন, evil.com-এ একটা পিংব্যাক আসলো বা কিছু হলো, এর কোনো ইম্প্যাক্ট আছে? আপনি কি কোনো ভিকটিমকে কি বলবেন, বাবা তুমি একটু বার্বসুটটা অন করো, তারপর হোস্টের মধ্যে evil.com দাও, তারপর দেখো তোমাকে evil.com-এ নিয়ে যাচ্ছে? বিষয়টা কিন্তু তা না। সো নর্মালি এটা আউট অফ স্কোপ। বাট আমরা একটু স্মার্টলি চিন্তা করি, ও কেন কল করতেছে? কল করতেছে মানে ব্যাকএন্ডে ওর সাথে কোনো লিঙ্ক আপ আছে। সো এটা আমরা চেঞ্জ করতে পারবো কোথায়? এটা আমরা চেঞ্জ করতে পারবো রিসেট পাসওয়ার্ডে। কেন? ও যদি আমাকে host.com-এ আমি evil.com দিয়ে evil.com-এ রিডিরেক্ট করে, তাহলে আমি যখন পাসওয়ার্ড রিকোয়েস্ট করব, তখন যদি আমি হোস্ট হেডারের মধ্যে evil.com দিই, তাহলে আমার এপিআই কলটা হয়ে যাইতেছে evil.com-এ। সো ও যখন evil.com ভিজিট করবে এবং লিঙ্কে ক্লিক করবে, তখন আমার কি হবে, অ্যাকাউন্টটা টেক ওভার হবে। এটা হচ্ছে নর্মাল অ্যাকাউন্ট টেক ওভার পলিসি, ঠিক আছে? তো এই যে evil.com হলো, এটা তো ওয়ান ক্লিক। বাট আমাদের তো একটা অ্যাডমিন তো এত বোকা না যে একটা সিস্টেমের অ্যাডমিন সে evil.com দেখে বা বার্ড কোলাবরেটরি ইউআরএল দেখে ক্লিক করবে, তাই না? সো আমাদের একটু স্মার্টলি ভাবতে হবে। আচ্ছা, আমরা যখন মেল পাঠাই, মেল বা আসে আমাদের কোনো সময়, কিছু ট্যাগ ইউজ হয়, এ ট্যাগ, তাই না? এ ট্যাগের ভিতর থাকে, আমি দেখাচ্ছি, সরি আমার টকটা একটু বড় হবে, আমি একটু এক্সপ্লেন করে দেখাবো। তো href দেখা যাচ্ছে না? ওকে, এখন ঠিক আছে? ওকে, আর একটু নিচে, ওকে ফাইন, এখন ঠিক আছে? ওকে, তো এখন যদি আমরা এই href ট্যাগের ভিতর http টোকেন দিই, তাহলে কি এটা আমাদের কিছু হবে? মানে এটা কি অটো ক্লিক করা লাগবে, ওয়ান ক্লিক, তাই না? বাট ওয়ান ক্লিক তো যখন যাবে তখন দেখবে, যখন আমরা যাই মাউসে কিন্তু দেখা যায় কোন ইউআরএলে যাইতেছে, তাই না? সো সে তো ক্লিক করবে না, কারণ সে তো এত বোকা না, সে তো একটা প্রোগ্রামের ডেভেলপার, এত তো ভুল করবে না। সো তখন আমাদের কি করতে হবে, এটা জিরো ক্লিক বানাতে হবে। তো অনেক রিসেট পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি যখন রিসেট পাসওয়ার্ড কল করেন, ইফ দ্য বাটন ডাজেন্ট ওয়ার্ক ইউজ দিস ইউআরএল, একটা ইউআরএল দেয় না প্লেন টেক্সটে? তো আমরা যখন কাউকে একটা মেলের ভিতর https/evil.com পাঠাই, সেটা কিন্তু অনেক সময় লোড করে, হ্যাঁ দেখা যাচ্ছে গুগলে করতেছে না, ইয়াহুতে করতেছে না, বাট একটা ওয়েবসাইট লাইক টার্গেট.com-এর এসএমটিপি সার্ভার বা মেল হ্যান্ডলিং সিস্টেম আলাদা না? ওরা তো আরও বেশি ডেভেলপার ফ্রেন্ডলি করতে চায়, তাই না? সো ওরা দেখা গেল evil.com যখন আছে, অটো ক্রল করে অটোটা সাইটটা লোড করতেছে। সাইট লোড করতেছে মানে কি, ওর প্রোডাক্টটা আমার ইউআরএল যেহেতু এ ট্যাগের ভিতর নাই, ও অটো লোড করতেছে, আমার একটা এসটিপি যাইতেছে, আর আমার এসটিপির ভিতর কি, আমার ওয়েবসাইটের ভিতরে বাইন্ড করা পেলোড। সো আমার পেলোডটা কিন্তু ওখানে এক্সিকিউট হয়ে যাইতেছে। তাহলে কি হইতেছে, evil.com-এর ভিতর আমি ভিকটিমের জিরো ক্লিকের টোকেনটা পাচ্ছি, তাই না?
যেহেতু কেন হইতেছে, কারণ লোড করতেছে। আমার কি কথা ক্লিয়ার বুঝতেছেন? কোনো প্রশ্ন? মানে আমি আবার একটু ক্লিয়ার করে দেখাই। ইফ দ্য বাটন ডাজেন্ট ওয়ার্ক, মনে করলাম সে দিয়ে দিল bill.com টোকেন এনিথিং। সো এই যে ইউআরএলটা, এখানের কন্টেন্টটা ও একটা বক্সের মধ্যে লোড করে না, এই যে লোড করতেছে মানে কি, ও একটা এসটিটিপি কল করছে। এসটিটিপি কল করতেছে মানে আমার টোকেনটার ওখানে সার্ভারে একটা এসটিটিপি কল গেছে উইথ দ্য টোকেন। সো আমি টোকেন দিয়ে কিন্তু ওর কিন্তু ক্লিক করা লাগতেছে না। ভিকটিম জানবে যে আমি তো ক্লিক করি নাই, আমি সিকিউর। বাট যেহেতু ওর এসএমটিপি সার্ভার ডেভেলপার ফ্রেন্ডলি করার জন্য অটো ক্রল করতেছে, তাই আমরা কিন্তু ও ক্লিক না করে জিরো ক্লিক অ্যাকাউন্টে কভার করতে পারতেছি। এখন এইটা আবার একটা ব্ল্যাক বক্স ছিল। সো ব্ল্যাক বক্সটা কেমনে পন করছি, রেজিস্টার দিয়ে, এটা আমি আগের টকে বলছি। সো ওই টকে এখানে আমি এটাই দেখাইছি যে পার্কুলার হোস্ট দিছি, দেন ওদের যে সারপ্রাইজিংলি যে টার্গেট, ওদের ওখানে এসএমটিপি সার্ভার অটো সাইট লোড করতেছিল, এটা ইউজ করার পাশাপাশি সো আমারটা এক্সিকিউট হয়ে গেছে, জিরো ক্লিকে আমি অ্যাকাউন্টে কভার করতে পারছি। এই যে সো এরপর হচ্ছে এপিআই টু পিআই। আচ্ছা, এপিআই আমরা সবাই গেট পোস্ট নিয়ে আমি আগের বার কথা বলছি, এবার একটু অন্যরকমভাবে আমরা এপিআইটা অ্যানালাইজ করব। যেমন দেখা যায় আমরা যখন এপিআই অ্যানালাইজ করি তখন কি হয়, আমরা পেলোড অফ অল থিংস আছে বা ওটাও বাদ দিলাম, স্ট্যাকলিস্ট থেকে ওয়ার্ড লিস্ট নামে এপিআই ওয়ার্ড লিস্ট মেরা দিলাম, 10 লাখ 1 লাখ চলতেছে, 1 মিলিয়ন 10 মিলিয়ন, কোনো হিসাব নেই, কিন্তু সার্ভারে তো অনেক লোড করতেছে, আমাদের অনেক টাইম যাইতেছে, আমাদের তো টাইমটাকে বাঁচাতে হবে। তো আমরা তখন কি করব, আমরা একটু স্মার্টলি চিন্তা করবো। আচ্ছা, লাইক ওর আমি দেখাই আবার একটু এক্সাম্পলে যাই। 3টা সাবডোমেন আছে, dev.target.com, এটা হচ্ছে স্টেজিং সার্ভার ধরলাম, অ্যান্ড প্রোডাকশন সার্ভারটা যেটা আর কি ইউজাররা ইউজ করতেছে। সো ওয়েব্যাকে দেখা যাবে dev.target.com এর মধ্যে একটা এপিআই পাথ আছে, সেটা হচ্ছে /API/test login.php or user.php, এটা একটা পাথ আছে। টেস্টের জায়গায় এটা হয়ে গেছে test1 users.php। বাট প্রোডাকশনের ভিতর যেহেতু ব্ল্যাক বক্স, আমি জানি না ওই পাশে কি আছে, কারণ এটা তো ব্যাকএন্ড থেকে সব হচ্ছে, বা জাভাস্ক্রিপ্টের আমার তখন অ্যাক্সেস দিচ্ছে না। সো আমরা তখন কি করব, আমরা পারমিউট করব। এই ভাই আকাশ ভাই কিন্তু দেখাই গেল, আমরা ওয়েব ইউআরএল, তারপর ওয়েব আর্কাইভ আর কি, বেসিক্যালি এলিয়ান বর্ড এইসব থেকে আমরা জিনিসপাতি নিচ্ছি। সো ডেভেলপার সার্ভার, স্টেজিং সার্ভার যেগুলো প্রোডাকশনে নেই, কাস্টমার ইউজ করে না, বেশিরভাগ ক্ষেত্রে ওগুলো ক্রলারের ওরকম প্রোটেকশন থাকে না। তো কি হচ্ছে, এই ইউআরএলগুলো সুন্দর মতো ওয়েব মেশিনে আমরা পাচ্ছি না। এখন আমরা যদি সব নিয়ে ফাজ করি, যখনই আমরা ফাজ করব দেখা যাবে একটা এন্ড পয়েন্ট আছে, এটার থেকে /API তো কমন, এখান থেকে আসছে test1 আর ওখান থেকে গেছে user.php, বা এখানে জেসন আমরা ধরে নিলাম জেসন। তো এইটা যদি আপনি পারমিউট না করতেন, আপনি কি পাইতেন? আপনি ব্রুট ফোর্স করেন, দেখেন কত টাইম লাগে, কতগুলা পাথ। বাট আপনি যখন পারমিউট করবেন, আপনার দেখা যাবে ওয়েবের থেকে ওয়ার্ড লিস্টের সংখ্যা অনেক কমে গেছে, 500 বা 1000-এ নেমে আসছে। এই 500 বা 1000 যখন আপনি ব্রুট ফোর্স করবেন, আপনার ওয়ার্ড এফিসিয়েন্সিটা বাড়লো না, সাথে সাথে আপনি একটা ফাস্ট আউটপুট পাইলেন। এটাই হচ্ছে আমাদের মেন টার্গেট। আমরা শুধুমাত্র ব্লাইন্ডলি ব্রুট ফোর্স করা যাবে না, এটা সার্ভারে অনেক লোড করে এবং অনেক বেশি নয়েজ ক্রিয়েট করে। আমাদেরকে স্মার্টলি অ্যাপ্রোচ করতে হবে। আমরা ওয়েবের কাছে বা ওয়েব আর্কাইভ থেকে ইউআরএল নিব, পাথ বেস বা ফাইলগুলো একসাথে করে, এটা সিম্পল পাইথন স্ক্রিপ্ট আছে, আপনার পাইথন স্ক্রিপ্টে রেডি করবেন, আলাদা করবেন, একটা পারমিউট স্ক্রিপ্ট লিখলেন, সাথে পারমিউট করে নিলেন। পারমিউট করে অত ব্রুট ফোর্স করতেছে, তখন আপনার টাইমটা কম লাগলো, কারণ আপনার 5 ডিগ্রি বা 5 লেয়ার 6 লেয়ার পর্যন্ত কিন্তু ব্রুট ফোর্স করা লাগতেছে না, আপনি ইফিসিয়েন্টলি আউটপুটগুলো পাবেন। সো আমাদেরকে ফাজিংগুলো স্মার্টলি করতে হবে, নট ব্লাইন্ডলি। এই বাগটা ছিল, এটা কোনো একটা গভর্নমেন্ট ওয়েবসাইটে ছিল, যেটার জন্য 722,339 গভর্নমেন্ট অফিসিয়ালের ডাটাবেস লিক হয়েছিল। সো এই ইস্যুটা কেন হয়েছিল? সেম কারণে, আমি যখন পারমিউট করছি ডাটাবেস লিক হয়ে গেছে। আচ্ছা, অ্যান্ড্রয়েড ভার্সেস ওয়েব, এটা একটা ফেমাস একটা ওয়েব প্ল্যাটফর্ম, যেখানে আপনি ভিডিও দেখতে পারবেন, মুভি। তো সেখানে 2টা ফিচার ছিল, ট্রায়াল। নর্মালি বেশিরভাগ ওয়েবসাইটে কিন্তু 1 সপ্তাহ বা 1 মাসের ট্রায়াল দেয়। তো সেক্ষেত্রে কি করা লাগে, আমাদের একটা ক্রেডিট কার্ড ইনফরমেশন দেওয়া লাগে, তাই না?
তো আপনার কাছে মনে করেন ক্রেডিট কার্ড ইনফরমেশন নাই, তখন কি করা যায়? সো আমি ফার্স্টে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটা অবভিয়াসলি ইনস্টল করছি। ইনস্টল করার পর আমার যেহেতু কার্ড ছিল, দেখলাম সাইন আপের সময় অটো অ্যালাউ যখন করছি 2টা হেডার অ্যাড হয়েছে। ডিভাইস আইডি আগেই ছিল এক্স টোকেন, যেই এক্স টোকেনটা মেনলি আর কি আমাদের এখান থেকে নিছে, যেটা আমি ওয়েবে যখন পাঠাইছি রেজিস্টারের সময় দেখলাম একটা ব্লাইন্ডলি লাইক 32 ক্যারেক্টার, আমি একটা র্যান্ডম 32 ক্যারেক্টার দিলাম, ও কোনো ভ্যালুয়েশন করে নাই। তো কি হচ্ছে, ও দেখতেছে কারো যদি গুগলের কার্ডে অ্যাকাউন্ট থাকে, সো অটোমেটিক অ্যাপ থেকে একটা কিতো জেনারেট করতেছে। তার যদি কার্ড না থাকে গুগল থেকে, কারণ ভেরিফিকেশন কার্ড আসে নাকি এটা কিন্তু আসতেছে গুগল থেকে, গুগল পে থেকে। গুগল পে যদি রেসপন্স ওকে আসে দেন আমি দিতেছি। সো আমার এখানে তো ব্যাকএন্ডে এরকম কোনো কিছু দরকার নাই। বাট অ্যাস এন অ্যাটাকার আমার পার্সপেক্টিভ কী হবে, ওকে ও দেয় নাই, আমি এটা অন্যভাবে ইউজ করবো। সো আমি নিছি নিজের একটা 32 জেনারেট করছি, 32 যে কোনো র্যান্ডম একটা জেনারেট করে মেরে দিছি। ওদের ফুল সার্ভারের পেমেন্ট গেটওয়ে বাইপাস হয়ে গেছে, আমার অ্যাকাউন্টটা প্রিমিয়াম হয়ে গেছে 1 সপ্তাহের জন্য। একদম ইজি জিনিস। সাইন আপে গেছি, জাস্ট আমি 2টা টোকেন ইউজ করছি, জিপে ট্রায়াল, ডিভাইস আইডি। জিপে ট্রায়ালটা কোনখান থেকে আসলো, যে এক্স ডিপে টোকেন, ওইটা আর কি, ওটা আমি জাস্ট নর্মালি বসাই দিছি, হয়ে গেছে। ও কোনো ব্যাকএন্ডে ভেরিফাই করতেছে না, কারণ এই টোকেনটা আমি কেমনে বুঝছি, অ্যান্ড্রয়েড থেকে বুঝছি। তো এই ক্ষেত্রে একটা সাজেশন হচ্ছে, আপনারা যখন কোনো প্রিমিয়াম ফিচার চেক করতে যাবেন যেখানে ট্রায়াল আছে, আগে অ্যান্ড্রয়েড অ্যাপটা নামায় ওখানে একটু রেসপন্সটা ম্যানিপুলেট করে দেখবেন কি হয়। ওটা যদি বসায় দেন বেশিরভাগ ক্ষেত্রে বাইপাস হয়, কারণ ব্যাকএন্ডে এরকম ভেরিফিকেশন রাখে না, কারণ ওরা কার্ডকে ব্লাইন্ডলি ট্রাস্ট করে গুগলকে। সো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখা লাগবে। লজিক ভার্সেস ইউ, থিঙ্কিং লাইক এ মঙ্কে। কেন আমরা অনেক সময় দেখি যে সেম ওয়েবসাইটই ছিল এটা, যাদেরকে ডেডপুল 3 দিছি এমনিই মারছি ভাই। ঘটনা হচ্ছে এটা, যখন আমি স্ট্রিমিং করতে যাইতাম, আমরা যখন একটা সিম্পল এক্সাম্পল, নেটফ্লিক্সের এক্সাম্পলই দিলাম। নেটফ্লিক্স আপনি অ্যাকাউন্ট না খুললেও আপনি কিন্তু কিছু জিনিস পাবেন, গিফট লোড হয়, ছবির একটা ট্রায়াল গিফট লোড দেখি না আমরা, জেপিজি দেখি না, ছবির একটা পোস্টার। তো এটা তো ওদের সিরিয়াল সার্ভারে হোস্টেড, আমাদের মাথায় এরকম আসতে পারে না, আচ্ছা কেন ও গিফট দিল, কেন জেপিজি দিল? এটা তো M3 UAT হইতে পারে। M3 UAT হচ্ছে একটা ভিডিও প্লে লিস্টের ফাংশন আর কি, যেমন MP4 হইতে পারে, M3 UAT হইতে পারে। কেন আমরা তা ট্রাই করবো না? সেম লজিকটা আমি ট্রাই করছিলাম। এটা একদম ইজি জিনিস, এটা মানে ক্যান জানি আই ডোন্ট নো, এটা কেউ ট্রাই করে না। যে কোনো ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্মে গিফটে জেপিজি M3 UAT করে দিবেন। M3 UAT বেশিরভাগ থাকে সার্ভারে, কারণ তাহলে আপনি সুন্দর মতো 4K রেজুলেশন 1080p রেজুলেশনের প্রিমিয়াম ভিডিও নামায় দেখতে পারবেন কোনো প্যারা ছাড়া। অ্যাপারেন্টলি এটাই হয়েছে। আমি যখন M3 UAT দিছি, রিডিরেক্ট করে কিছু প্যারামেট করছে অ্যান্ড আই গট দ্য ফুল এক্সেস। ওদের যত ভিডিও আছে সব আমি, এটা আনঅথেন্টিকেটেড ছিল, কারণ গিফট তো আমরা আনঅথেন্টিকেটেড ভাবে দেখতে পারি। জাস্ট একটা পাইথন স্ক্রিপ্ট রান করবেন, মুভি সার্চ করবেন, অটো ভিডিও 4K তে আপনি নামাই নিতে পারতেছেন, আপনার কিনা লাগতেছে না। দিস ওয়াজ ফান। ওকে, RC অন হিডেন প্যারামিটার। আগেই আমি একটা কথা বললাম, ওয়েব ইউআরএল এ হিডেন জেস আমাদের দেখতে হবে। এখন হিডেন জেস আপনি পাইলেন না কোনো কিছু, তাহলে আপনি কি করবেন, আপনি নিজের মধ্যে যে ফাইলগুলো আছে ওগুলো আমরা ডমগুলো খুঁজবো। ডম এলিমেন্ট খুঁজে কিন্তু অনেক ওয়ে আছে, লাইক একটা এক্সাম্পল দেখে, এই যেটা কনসোল লগের মধ্যে আপনি যদি ডকুমেন্ট ডট চিলড্রেন দেন, আপনি অনেক কিছু পাবেন। অনেকগুলো আমরা অ্যাক্টিভিটি, ডমের অ্যাক্টিভিটি দেখতে পারবো, যেখান থেকে আপনি বসে বসে সার্চ দিবেন। লাইক সবসময় যে এস ডট সোর্স থাকবে, ইউ ডট সোর্স বা ইউ ডট ইউআরএল, দ্যাটস নট লাইক ইট। এক এক আমার ডেভেলপারে মনে চাইছে আমি দিলাম মঙ্কে ডট ইউআরএল, তখন আপনি কি করবেন, আপনি কি খুঁজবেন? আপনি কি করবেন, আপনি সুন্দর মতো ডমগুলা লিস্ট করবেন, ডম লিস্ট করে অ্যানালাইসিস করবেন, ওকে এই ডমগুলা ইউআরএল কল করতেছে, সো আমার এগুলা লুক আউট করতে হবে। সেম জিনিস, আমি জেএস একটা ফাইল পাইছি, জেএস ফাইলের ভিতর দেখছি এই যে এল এর ভিতর একটা সোর্স ছিল, এপিআই অ্যাসেট সোর্স। তো আরএফআই কি, আরএফআই নিয়ে একটু আমি কথা বলি। রিমোট ফাইল ইনক্লুশন। আমরা যখন আগে ওয়েবসাইট টেস্টিং করতাম, তখন দেখা যাইতো কি, একটা ওয়েবসাইটের মধ্যে আমার টেক্সট ফাইল আপলোড দিলাম, পিএইচপির ভিতর শেল পেজ আপলোড থাকতো, শেলটা ওখানে লোড হয়ে যেত, এক্সিকিউট হয়ে যেত, তাই না? এটা কিরকম আমি আপনাকে দেখাই। এসএসআরএফ এর সাথে এটার পার্থক্য আছে একটু। এসএসআরএফ এ কিন্তু আপনার কোডটা পিএইচপির মধ্যে যখন আপনি টেক্সট দিবেন, টেক্সটে এক্সিকিউট, টেক্সটের মধ্যে যদি পিএইচপি কমান্ড থাকে, পিএইচপি কমান্ডটা এক্সিকিউট করবে না। বাট আরএফআই এর ক্ষেত্রে যদি আমি দেখাই, এখানে target.com txt ধরলাম, এখানে target.com একটা পিএইচপি সার্ভার,
যার মধ্যে আমি test.txt-র মধ্যে PHP কমান্ড রান করছি। কি PHP কমান্ড রান করছি? বললাম সিম্পল, এটাই আমি রান করছি। তখন কি হবে, আরএফআই এর জন্য কোডটা এক্সিকিউট করে যাবে। কেন করবে? ও আমি যে টেক্সটের থ্রুতে লোড করছি সেটা এক্সিকিউট করতেছে, মানে ওটাকেও নিজের সার্ভারের কোড হিসেবে ট্রিট করতেছে। আর এসএসআরএফ এর ক্ষেত্রে আপনি শুধু পিং ব্যাক পাবেন। আপনার যখন এই ইনপুটটা দিবেন দেখবেন এই জিনিসগুলো যেমন ফার্স্ট ব্র্যাকেট বা কোয়েশ্চেন মার্ক দেন গ্রেটার দেন স্মলার দেন সাইড এনকোড করতেছে। বাট টেক্সটের ক্ষেত্রে এটা করবে, এটা ডিরেক্ট সার্ভারের নিজের কোড হিসেবে এক্সিকিউট করে দিবে, আপনি শেল করতে মানে আপনি ওখানে আরসি করতে পারবেন। সো বিষয়টা আসলে এরকমই। সো আমরা সেম কাজ করছি, আমরা লোড করছি, ডমের ভিতরে পাইছি, এটা এক্সপ্লয়েট করছি এবং আরএফআই এক্সিকিউট হয়ে গেছে। আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়াফ। ওয়াফ আপনি কেমন বুঝবেন? এখন আপনি একটা বাগ পাইলেন, আরএফআই এটা আমি বললাম যেটা দেখাইলাম, এপিআই সোর্সের ভিতরে আমি আরএফআই করছি। সো ডেভেলপার এটা ফিক্স করছে। আচ্ছা, এটার কাহিনী আছে, এটার জন্য থ্যাঙ্কস টু তাহসিন, কারণ আমি যখন এটা রেডি করি 2-3 দিন আগে আমি অ্যাক্সেস আরসিটা পায়ে রিপোর্ট করছি অ্যান্ড ইট গট ট্রাস্ট। সো কেমনে কি করছি আমি জাভাস্ক্রিপ্ট ফাইলটা আবার অ্যানালাইসিস করতেছিলাম, যখন যেহেতু আমার এসএস তোলা লাগবে, দেখলাম ওরা একটা ফিক্স পুশ করছে। কি ফিক্স পুশ করছে? আমি এখন যাই দিব, আগে যেরকম আমি /civil.com দিয়ে এক্সাম্পল দেখাইলাম না, /civil.com.txt এক্সিকিউট হইতেছে, ওটা এখন ওদের একটা হিরোকি অ্যাপের পর এক্সিকিউট করবে। এপিআই সোর্সের পর আমি যা দিব, লাইক আগের এটাই যদি আমি দিই, এইটা ব্যাকএন্ডে এক্সিকিউট হবে ঠিক এভাবে, ভাবেই দেখাই এটা /evil.com। তার মানে ও অটো এটা ফিক্স করবে, ফিক্স করে কি হবে, এটা কি ফাউন্ড, এটা 404 আসবে না, এরকম নামে কি ওর কোনো ফোল্ডার আছে civil.com নামে ফোল্ডার বা test.txt নামে, এরকম তো এক্সিস্ট করে না। সো ওদের আলটিমেটলি আরসিটা ফিক্স হয়েছে, আমার সার্ভারে আমি কল করতে পারতেছি না। কিন্তু জাভাস্ক্রিপ্টের একটা জিনিস আছে, প্যাচের ক্ষেত্রে আপনি যখন দিবেন তখনও সেকেন্ডটাকে কল করবে, নট ফার্স্টেরটা। এটা পেলোড অফ অল থিংসে আছে, বাট এটার বেসিক কেন হয় আমরা জানি না। এখানেই বলছিলাম আগে যে বুঝে পেলোড মারতে হবে, বুঝে পেলোড যখন মারবেন তখন এক্সিকিউট করবে। আমি লজিকটা দেখাই আবার। ওরা হিরোকু.com hiroku.app.com এর পর আমি যা পেলোডটা দিতেছি সেটা অ্যাড করতেছে। সো আলটিমেটলি আমার বাগটা ফিক্স। সো আমি যখন দিছি, ও দেখতেছে ওকে ফাইন, হিরোকু অ্যাপের পর অ্যাড করে evil.com এর মধ্যে এক্সিকিউট করে দিচ্ছে, যে জিনিসটা এখানেই হয়েছে। এই যে একটু বড় করি, বড় কি হবে আশা করি বোঝা যাইতেছে। evil.com দিছি, ওই হিরোকু অ্যাপের পর অ্যাড করে এক্সিকিউট করে দিচ্ছে, আমার কিন্তু আলটিমেটলি আরসি হয়ে গেছে। এটা আমরা আরসি আকারে রিপোর্ট করছিলাম। সো নেক্সট ওয়ান, ক্রিপ্টোগ্রাফিক ফেলিওর। আমি তখন AES-JS নিয়ে বলছিলাম, এই AES-JS নিয়ে কথা বলবো। AES-JS মূলত সিবিসি আর AES এই দুইটা নিয়ে কাজ করে। সিবিসি কি? নর্মালি 128/8 যখন এনক্রিপশন করে তখন দেখা যায় দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে আইভি আর একটা হচ্ছে কি, যেটা সিক্রেট কি বলি। বাট AES এর ক্ষেত্রে দেখা যায় একটা কনস্ট্যান্ট, একটা অলওয়েজ রোটেটিং। আর সিবিসির ক্ষেত্রে দুইটাই কনস্ট্যান্ট। সো আপনি যখন দুইটা অলওয়েজ রোটেটিং রাখবেন তখন কি আউটপুট সেম থাকবে? লাইক অ্যাডমিন বা অ্যাডমিনই ধরলাম, অ্যাডমিনের এনকোডিং যখন দুইটা কি রেগুলার চেঞ্জ হচ্ছে প্রত্যেক রিকোয়েস্টে, শুরুতে যদি ABCDE ধরলাম, পরেরটা কি হবে DFGH এরকম করে চেঞ্জ হচ্ছে না। সো আপনি যদি কোনো লিকও পান, আপনি কিন্তু বুঝতেছেন না আসলে ব্যাকএন্ডে কি হইতেছে, এটাই কিন্তু ওদের প্রোটেকশন। আপনি লগ ইনও ব্রুট ফোর্স করতে পারতেছেন না, কারণ প্রত্যেকটা জিনিস চেঞ্জ হইতেছে। সো এই ক্ষেত্রে আমরা যখন কোড অ্যানালাইসিস করব, নিয়ম হচ্ছে ব্যাকএন্ড থেকে কল করা। বাট ওরা কি করছে, ওরা ব্যাকএন্ড থেকে কল করে নাই, ওরা সুন্দর মতো একটা আন্ডারস্কোর দিয়ে নিচ্ছিল এখানে। ওকে, এখানে ওরা এখানে 100 আন্ডারস্কোরটা কই এখানে ডিফাইন করে দিছিল। এই যে ওরা এখানে 10 কি নামে একটা ভেরিয়েবল দিচ্ছিল প্রত্যেক রিকোয়েস্টে, যেটা ওরা আন্ডারস্কোর দিয়ে ডিফাইন করে আলাদা আলাদাভাবে করতেছিল। সো আমরা কি করছি, আমরা এটাকে সুন্দর মতো নিয়ে আমাদের মতো করে পাইথন স্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট আছে, পাইথন স্ক্রিপ্ট আছে বানাইছি। এই যে এটা আমার জাভাস্ক্রিপ্ট, আমি এটা বানাই এক্সপ্লয়েট করছি অটোমেটিক। কিন্তু প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য পাইথন ওর ট্যাম্প কিসটা নিতেছে, ট্যাম্প কিসের জন্য প্যারামটাও এনকোড করতেছে, ভ্যালুটাও এনকোড করতেছে। সো এখন আপনি বলতে পারেন ভাই আপনি এটা দিয়ে একটা ব্ল্যাক বক্সে ব্রুট ফোর্স করতে পারেন, আর কি করবেন? এখানে কথা আছে, আমরা জানি না ব্ল্যাক বক্সের পরে কি আছে বা এন্ড পয়েন্ট কি আছে। আপনি যখন যেই ডেভেলপার AES.JS ইউজ করছে সে নিজেকে সিকিউর মনে করবে 90% অফ দ্য টাইম। সো দেখা যাবে ব্যাকএন্ডে ওর প্রোটেকশন খুবই কম, যে জিনিসটা এখানে হয়েছিল। আমরা এই AES.JS এর জন্য
ওর ব্যাকএন্ডে যত এপিআই কল আছে, ইউজার্সের ইমেল ইউজার লিস্ট করতে পারছিলাম। সো আপনাকে একটার সাথে একটা চেইন করতে হবে, নট দ্যাট আপনি AS.js পাইছেন, আপনি লগ ইন ব্রুট ফোর্স রিপোর্ট করে দিলেন না। আপনি একটু ডিপ ডাইভ দেন, আপনি প্যারামগুলো ব্রুট ফোর্স করেন, কারণ আপনার কাছে এখন হাতিয়ার চলে আসছে, আপনার কাছে প্রত্যেক রিকোয়েস্টে কেমনে জেনারেট করতে হবে আপনি জানেন, চালান। এখন আপনি নক অন দেয়ার ডোর। আর সিবিসির ক্ষেত্রে কি হবে, সিবিসির ক্ষেত্রে আইভি এবং কি বা সিক্রেট কি কনস্ট্যান্ট। সো এক্ষেত্রে আপনার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, আপনি একটা স্ট্যাটিকভাবে যাইতেছে। আপনি যদি কোনোভাবে কারো লক পান বা ওয়েব ইউআরএলে কোনো প্যারাম পান, দেখবেন এটা আপনি ইজিলি ডিকোড করতে পারছেন, কারণ প্রত্যেক রিকোয়েস্টে কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটা আমার কনস্ট্যান্ট। সো এটার এক্সপার্টটা আমি দেখাইছি এখানে, এক্সেসেস উইদাউট স্পেস। আচ্ছা, আমাদের আমি বলছিলাম 2022-এর শেষের দিকে বা 23-এর দিকে একটা বার্প না ফায়ারফক্স আর ক্রোমের আপডেট আসছিল। সো সেখানে দেখানো হয়েছে যে ডেভেলপার যদি কোনো কারণে স্পেস দিতে ভুলে যায়, সেটাও অটো ফিক্স করবে। এটা কিন্তু অনেক হিউজ একটা পয়েন্ট, ডেভেলপার যদি কোনো কারণে স্পেস দিতে ভুলে যায় সেটা অটো ফিক্স করবে। তার মানে কি, আমরা যখন কোনো কিছু খুঁজি, ইভেন্ট খুঁজি, তখন কিন্তু সেই স্পেস দিয়ে খুঁজতেছে বেশিরভাগ ক্ষেত্রে ওয়েবসাইটে। আমার স্পেস লাগতেছে না, আমি স্পেস ছাড়া এক্সিকিউট করে দিতেছি, পেলোড এক্সিকিউটেড হয়ে যাবে। এটা হলো সিম্পল ভার্সন। কেমনে, এই যে দেখাই, পেলোডটা ছিল অনেকটা এরকম। সিঙ্গেল কোটেশনের ক্ষেত্রে নর্মালি সিঙ্গেল কোটেশন অনেক ওয়েবসাইটে দেখা যায়, আমরা যখন কি এক্সেসেস বা এরকম অটোমেশন টুল চালাই, কি একটা ওয়েবসাইট সাপ্লিমেন্ট কি এনকোড করতেছে, সিঙ্গেল কোটেশন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এনকোড করে না, বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। তো সেটাকে আমরা ইউটিলাইজ করতে পারি। এখানে ছিল স্ল্যাশ টার্গেট বা অ্যাপ লিখলাম, ক্লিক। তো আমি তখন স্পেস দিলে স্পেসটাকে প্লাস দিয়ে রিপ্লেস করতেছিল। সো প্লাস দিয়ে রিপ্লেস করলে কিন্তু আপনি এক্সিকিউট করতে পারবেন না, আপনার কিন্তু স্পেস লাগতেছে আলটিমেটলি। তো আমি কি করলাম, আমি লিখলাম এখান থেকে সিঙ্গেল কোটেশন দিছি, এনিথিং, কতক্ষণ আছে, 5 minutes max, ওকে। অন মাউস ওভার এলারপার্ট, এখানে কিন্তু আবার অবভিয়াসলি আপনি যখন স্পেস ইউজ করবেন না, অবভিয়াসলি সিঙ্গেল কোটেশন দেওয়া লাগবে, নইলে এক্সিকিউট হবে না। অ্যান্ড গেস হোয়াট, ইট গট এক্সিকিউটেড। এখানে কোনো স্পেস আছে, কিছু আছে, ও এটা অটো ফিক্স করতেছে। আমরা কিন্তু এই জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করি না, এবং এই জিনিসটা হচ্ছে এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে কোথায় সিঙ্গেল কোটেশন ইউজ করতেছে। এই যে ডকুমেন্টেশন পড়া, কোনো একটা কিছু আসলে আপডেট দেওয়ার আগে দয়া করে ডকুমেন্টেশনটা পড়বেন এবং আপনার নতুন নতুন জিনিস পাবেন। সো আমাদের উচিত সবারই একবার করে ডকুমেন্টেশনগুলো পড়া, তাহলে আপনার রিসার্চ অনেক হেল্প হবে। এই যে আমি পেলোডটা এখানে দেখাইছি, অন মাউস ওভার অ্যালার্ট অন এনিথিং, এটা কিন্তু এক্সিকিউট করার কোনো প্রশ্ন নেই, স্পেস নেই, কিছু নেই, ওটা কিন্তু অটো ফিক্স করে এক্সিকিউট করতেছে এবং এটা পপ আপ হয়েছে। আমি এখানে লিখেই দিছি এ বিট উইয়ার্ড অ্যাপ্লিকেশন লজিক বাইপাস। সো আজকে টক এখানেই শেষ, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, কনফার্মেশন ক্ষেত্রে পপ আপ লাগবে না, আপনি ব্লাইন্ড টেস্ট করতে পারেন। ব্লাইন্ড টেস্ট কীভাবে করবেন, আমরা নর্মালি, আচ্ছা, এক্সএসএস টেস্টের ক্ষেত্রে আমি আগের টকে বলছিলাম, এক্সএসএস কোনো সময় এক্সএসএস দিয়ে চেক করবেন না, প্রত্যেকটা এক্সএসএসই একটা করে HTML ইনজেকশন, ঠিক আছে। সো আপনি দেখা গেলে HTML ইনজেকশনটা মিস করতে পারেন না, দেখা গেলে এক্সএসএস না HTML ইনজেকশন আছে, আপনি তখন কি করবেন, একটা ইমেজ ট্যাগ মারবেন আপনার সার্ভার, ইমেজ ট্যাগে যদি ব্লক না করে তাহলে কিন্তু পপ আপ আসতেছে না। তাহলে আপনি বুঝলেন ওকে ফাইন, ব্যাক এন্ডে HTML ইনজেকশন ব্লাইন্ডলি থাকতে পারে, দেন আপনি পরের প্রসেসে যান। আপনি ডিরেক্ট এক্সএসএস পেলোড মারলে নাও হইতে পারে, দরকার নেই তো, আমি তো ব্লাইন্ড চেক করতেছি। সো আমি আগে বেসিক দিয়ে চেক করব। আর কারো কোনো প্রশ্ন? ওকে, গুড বাই এভরিওয়ান।